আমার করে সাহায্য করেন না, আমার না অনেক খিদা লাগছে, আমি 2 দিন ধরে কিছু খাই না। এই যে কি ব্যাপার? এ তো আমার স্ত্রী নেহা। আমি পরবাসে থাকাকালীন আমার স্ত্রী অন্য একটা ছেলের হাত ধরে পালিয়েই গেছিল। আমার মা আমাকে বলেছিল ওর তো ভালো থাকার কথা বিয়ে করে, কিন্তু ও আজকে রাস্তায় এইভাবে ভিক্ষা করছি কেন? বিষয়টা আমাকে যেভাবে হোক জানতেই হবে। মাস্কটা পরে নি। এই যে আল্লাহ আপনার ভালো করবো, আল্লাহ আপনার মনের আশা পূরণ করব। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ, কোন? আমি এখানে বসি, হ্যাঁ? আচ্ছা। আপনাকে না আমার কেমন চেনা চেনা লাগছে। আচ্ছা, আপনাকে দেখে তো সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে, আর আপনি সুস্থ স্বাভাবিক থাকার পরেও এভাবে রাস্তায় কেন ভিক্ষা করতেছেন? কি কইতেছেন? আপনি আমারে কেমনে চিনবেন? আপনি হইছেন সাহেব মানুষ, আর আমি সামান্য একজন ভিক্ষুক। আরে হ্যাঁ হ্যাঁ, আপনাকে সত্যি আমি চিনতে পেরেছি। আচ্ছা, আপনি ওই কাবিরের ওয়াইফ নেহা না? হ্যাঁ হ্যাঁ, আমি কাবিরের ওয়াইফ নেহা। কিন্তু আপনি আমারে কিভাবে চিনেন? আর আপনি কাবিরে কিভাবে চিনেন? আরে কাবির তো আমার বেস্ট ফ্রেন্ড, আর তার থেকে বড় কথা প্রবাসে আমরা দুজন একসঙ্গে ছিলাম। কাবির তো সবসময় আপনার কথা বলতো, যে আপনার দুজনকে অনেক ভালোবাসেন, আপনার তো ভালোবেসে বিয়ে করেছিলেন, তাই না? তা আপনি হঠাৎ আজকে এইখানে এভাবে ভিক্ষা করতেছেন কেন? আর আমার বন্ধু কাবির না এটাও বলেছিল যে কাবির প্রবাসে যাওয়ার পরে আপনি নাকি অন্য কোনো একটা ছেলের হাত ধরে বাসা থেকে বেরিয়ে আসছিলেন। সিসি, আপনি এসব কি কইতেছেন? আমি অন্য পোলার হাত ধরে চলে গেছি মানে? না না, এগুলো আপনি ভুল শুনছেন। আমি তো কাবির অনেক ভালোবাসে বিয়ে করছিলাম। আমরা দুইজনের অনেক ভালোবাসতাম। আপনি জানেন, আমি কাবিরের জন্যে আমি আমার নিজের বাড়ি ঘর ছাইরা কাবিরের হাত ধরে চলে আইছি। আমি আর কাবির একই স্কুলে পড়াশোনা করতাম। আমরা দুজনের খুব ভালোবাসতাম। ও আমারে ছাড়া কিছু বুঝতো না, আর আমি ওরে ছাড়া কিছু বুঝতাম না। আমরা একদিন সিদ্ধান্ত নেই যে যেহেতু আমরা দুজনের ছাড়া থাকতেই পারবো না, তাইলে আমরা দুজনকে বিয়ে করে নেব। কিন্তু আমার বাড়ির লোকজন এই বিষয়টা কিছুতেই মানতে চায় না। আমার মা বাবা আমারে কয়, না না, এই পোলারে বিয়ে করা যাইব না। কিন্তু আমি তাগো কোনো কথা শুনি না। আমি তাগো অবাধ্য হয়ে যখন কাবিরের জন্য পাগলামো করতে থাকি, সবাইরে বলি আমি কাবিরে ভালোবাসি, আমার যদি বিয়ে করতেই হয় তাহলে কাবিরেই বিয়ে করুম। আপনি জানেন, আমার মা বাবা আমার জন্য অন্য একটা পোলার সাথে বিয়েও ঠিক করছিল। ওই পোলার সাথে আমার বিয়ে দেওয়ার লিগা আমার ঘরের মধ্যে বন্দি করে রাখতো। কিন্তু আমি তো শুধু কাবির রেই ভালোবাসতাম। কাবির রে ছাড়া অন্য কেউ আমার জীবনে আসবো বা অন্য কারোর সাথে আমার বিয়ে হইব, এটা ভাবতেই না আমার বুকের মধ্যে অনেক ব্যথা করতো। আমি আমার ফ্যামিলিতে অনেক বুঝাইছিলাম, কিন্তু আমার ফ্যামিলি কোনোভাবেই রাজি হয় না। আর আমিও তো শুধু কাবির রেই ভালোবাসি। পরে আমি আমি আমার মা বাবারে কই যে কাবির ছাড়া যদি অন্য কারোর সাথে আমার বিয়ের কথা কও, তাহলে তাহলে আমি মইরা যামু। আর আমার মা বাবা আমারে কয়, তুই যদি আমাকে অবাধ্য হস তাহলে তোরে আমি তেরছো করে দিব। এখন তুই ভাব, আসলে কে তোর আপন? কাবির আপন নাকি তোর মা বাবা আপন? আমি নির্দ্বিধায় আমার মা বাপরে কই, আমার কাছে তোমাকে চাইতে আমার ভালোবাসা আগে। কারণ আমার মনের মধ্যে বিশ্বাস ছিল যে আমি যদি আজকে আমার মা বাপের কথা শুনা নিজের ইচ্ছার বিরুদ্ধে অন্য একটা পোলারে বিয়ে করি, ওইখানে আমি আমার মা বাবার কথা রাখতে পারবো, কিন্তু আমার ভালোবাসার মানুষটারে কোনোদিন পাবো না। আর যদি আমার মা বাপের অবাধ্য হইয়া আমার ভালোবাসার মানুষের হাত ধরি, তাইলে আমার মা বাবা একদিন না একদিন ঠিকই মাইনা নিব। যেই কথা ওই কাজ। আমি আমি পালায় আসি বাড়ির থেকে। আর তারপরেই আমার মা বাবা আমার তেরজো করে দেয়।
তাতেও আমার কোনো দুঃখ ছিল না, কারণ আমি আমার ভালোবাসার মানুষটারে তো পাইছি। আমি আমার বাকিটা জীবন ওর সাথে কাটাইতে চাইছিলাম। পালায় এসে কাবির আমি বিয়ে করি। বিয়ার 2 মাস আমরা খুব সুখেই ছিলাম, কিন্তু তারপরে কাবির যখন বিদেশ গেল, তখন আমার জীবনে নাইমা এলো কালবৈশাখীর ঝড়। আমার শাশুড়ি শ্বশুর আমারে মাইনা নেয় নাই। তারা অনেক বুঝাইয়া বুঝাইয়া কাবিরে বিদেশ পাঠাইছে। আমি প্রথমে রাজি হয়েছিলাম না। আমি কাবিরে বারবার কইছি তোমার বিদেশ যাওয়া লাগবো না, কিন্তু কাবির আমারে বুঝাইলো যে বিদেশ তো আমাকে ভালোর জন্যই যাইতেছি, ভবিষ্যতের জন্য যাইতেছি। হ্যাঁ, এখন আমরা 2জন আছি, কয়দিন পরে আমাকে ঘরে একজন মেহমান আইব, তার ভবিষ্যতের চিন্তা তো করা লাগবো। পরে কাবির আমারে রাইহা বিদেশ চলে যায়। বিদেশ যাওয়ার পরেই আমার শাশুড়ি, আমার শ্বশুর আমার উপর অত্যাচার শুরু করে, আমার উপর নির্যাতন শুরু করে, আমার অনেক মারধর করতো। সব কিছু সহ্য কইরাও আমি ওই বাড়িতে থাকি। আপনি জানেন, দিনের পর দিন গেছে, আমার স্বামীর সাথে কথা কইতে দেয় নাই। আমার কাছে যে ফোনটা ছিল, ওই ফোনটাও নিয়ে গেছে। আমি আমার স্বামীর সাথে কথা কইতে পারতাম না। এত অত্যাচার করার পরেও, এত মারধর খাওয়ার পরেও আমি আমার স্বামীর বাড়ি থেকে কোথাও যাইতাম না। আমার শাশুড়ি আমার অনেকবার কইছে, তুই এই বাসা থেকে চইলা যা। এত মারধর করি, এত অত্যাচার করি, তাও বাসা থেকে চইলা যাইতে পারস না। কিন্তু আমি আমার শাশুড়িরে কইতাম, মা, আমি আপনার পোলারে ভালোবাসে বিয়ে করছি, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাব না। এই বাড়িতে বউ হয়ে আইছি, লাল শাড়ি পরা। যদি এই বাড়ির থেকে যাইতে হয় তাহলে সাদা কাফনের কাপড় পরেই বেরোবো। আমার শাশুড়ি কয়, মরতে পারস না তুই? তুই এই বাসা থেকে বেরোয় গেলে, এত অত্যাচার করি, তুই যদি এই বাসা থেকে বেরোয় যাস বা মরে যাস, তাইলে তো আমার পোলারে আমার ভাইজির সাথে বিয়ে দিতে পারি। আমার অনেক শখ ছিল আমার ভাইজিরে আমার পোলার বউ করে নিয়ে আসবো। মুখ পুরি তোর লিগা তো তা পারলাম না। তুই আমার পোলারে জাদু মন্ত্র করছস। আপনি জানেন, আমার শাশুড়ি বাসার সমস্ত কাজ আমারে দিয়ে করাইতো। আমার স্বামী চলে যাওয়ার পরে আমার বাসার কাজের লোক বানায় ফেলছে। আমি যদি কিছু কইতাম, অমনি আমারে ধরে ধরে মারতো। আমার স্বামী যদি ফোন দিত, আমার স্বামী যদি আমার শাশুড়িরে কইতো, নেহা কই মা, আমি একটু নেহার সাথে কথা কমু, আমার শাশুড়ি আমার স্বামীরে কইতো, নেহা ঘরে ঘুমায়, ও খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে, ও খুব ভালো আছে। সারাদিন বলে আমি খালি ঘুম পারি আর খাই। আসলে আপনি জানেন, আমার শাশুড়ি না আমার ঠিক মতো খাইতেও দিত না। আমার 3-4 দিনের পচা বাসি খাবার দিত। ওইগুলা কোনো সুস্থ মানুষ কি করেও খায় না। সেই খাবারগুলো আমারে দিত খাওয়ার লিগা। কি করব, 3-4 দিনের ক্ষুধা পেটে থাকতো। আমি যা দিত আমারে, আমি পাগলের মতো তাই খাইতাম। পেটের ক্ষুধা, বড় ক্ষুধা। তারপরেও আমি সেই বাড়িতে পড়ে থাকতাম। আপনি জানেন, আমি যদি কইতাম যে মা, আমি আপনাদের সাথে একটু ডাইনিং টেবিলে বসে খাই, আমি তো কোনোদিন নিচে ভাত খাই নাই। আপনি জানেন, আমার শ্বশুর শাশুড়ি টেবিলে বসে খাবার খাইতো, আর আমাদের ফ্লোরে খাবার খাওয়াইতো। আমাদের ফ্লোরে খাবার দিত, তাও পান্তা ভাত, পচা ভাত, কাঁচামরিচ আর পেঁয়াজ। আর তারা গরুর মাংস, খাসির মাংস, গলদা চিংড়ি,
ইলিশ মাছ এগুলা খাইতো। তারপরেও না আমার কোনো অভিযোগ ছিল না, বাসা থেকে চলে আসার কোনো ইচ্ছাও ছিল না। একদিন আমার স্বামী ফোন দিছে, আমি আমার স্বামীর সাথে কথা কল লিগা আমার শাশুড়ির কাছে অনেক বায়না করি, অনেক জোরাজোরি করি আমার শাশুড়িরে। কিন্তু আমার স্বামীর কাছে কইছে আমি বলে ঘুমাইতেছি। এই কথা কয়া ফোন কাইটা দিয়া আমার শাশুড়ি আমার অনেক মারধর করে, অনেক মারধর কইরা আমার চুলের মুঠি দইরা বাসা থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। বাসা থেকে চলে আসার পরে কি করবো, কই যাবো, বাড়ি তো আর যাইতে পারবো না, কারণ ওই মুখ তো আমার নাই। আমারে তো বাড়ি থেকে তেরজ করে দিছে। অনেক জায়গায় চাকরি করতে গেছিলাম, কিন্তু চাকরি করতে পারি নাই। মানুষ আজে বাজে কথা কয়, আপনি তো জানেনই, ঢাকা শহরে থাকতে গেলে, চাকরি করতে গেলে হয়তো বা মামা খালু লাগে, নইলে পরে টাকা পয়সা লাগে। এখন আমারে তো বাড়ির থেকে তেরজ করে দিছে, আমার তো মামা খালু নাই, আমার কাছে টাকা পয়সাও নাই, কি করবো? পরে মানুষের বাসায় কামে ঢুকছিলাম, মানুষের বাসায় কাজের বুয়ার কাম করতাম, কিন্তু ওইখানেও মানুষ আমারে কুনজর দেয়। দেখছে যুবতী মাইয়া, আমারে অনেক বাজে বাজে প্রস্তাব দিছে, অনেক বাজে বাজে কথা কইছে। মাইয়া মানুষ তো, যে জায়গায় যাই ওই জায়গায় মানুষ খুব কথা কয়, খুব প্রস্তাব দেয়, বাজে নজর দেয়। এখন নিজের জীবিকা তো নির্ধারণ করা লাগবো, নিজের তো দুই বেলা দুই মুঠো খায়া বাঁচতে হইব। পেটের ক্ষুধা বড় ক্ষুধা, পেটে যদি খিদা লাগে তাইলে ওটা সহ্য করা যায় না, তখন মনে হয় নিজের হাত পায়ের মাংস কামড়ে নিজে খায়া ফেলাই। পেটের ক্ষুধা তো আর সহ্য করা যায় না, বাধ্য হইয়া এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। কিছু করার নাই, তো পেট তো বাঁচান লাগবো। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। শুনলেন তো, যা কর তা তো আমি কয়েই দিলাম, কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে আমার শ্বশুর শাশুড়ি এইগুলা কইব, আমার এত অত্যাচার কইরা বাসা থেকে বাইর করে দিয়া তারা কইছে আমি অন্য পোলার হাত ধরে চলে গেছি। আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে আমার শ্বশুর শাশুড়ি আমার নামে এরকম মিথ্যা অপবাদ দিব, আমার নামে এরকম মিথ্যা কলঙ্ক দিব। যাই হোক, আপনারে অনেক কথা কইলাম, অনেক সময় নষ্ট করলাম, আপনি এখন যান। আমার আমার অন্য জায়গায় যাওয়া লাগবো, যান আপনি। নেহা, আরে কাবির, তুমি না বাবা, না কান্দাকাটি করো না। কবির, তুমি জানো, তুমি জানো তোমার মা বাবা আমার কত অত্যাচার করছে, কত নির্যাতন করছে, আমি সব কষ্ট সহ্য করছি, শুধু আমি তোমাকে ভালোবাসি, তোমার সংসার করবো আশায়। কিন্তু তোমার বাবা মা এক পর্যায়ে আমার বাসা থেকে বের করে দেয়। বিশ্বাস করো, আমি না, আমি ওই বাসা থেকে আসতে চাই নাই, কিন্তু তোমার মা আমাকে আমার চুল ধরে আমাকে
আমাকে মেরে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। আমাকে আমাকে খাইতে দেয় না, আমাকে অনেক কষ্ট দিছে। আমি অনেক কষ্ট সহ্য করছি। এখন 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 তুমি আমাকে পেয়েছো না, আর প্লিজ কান্নাকাটি করো না। আমি কখনো কল্পনা করতে পারিনি আমার মা বাবা তোমার সঙ্গে এমন করবে। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আরে আমার বাবা মা যদি আমাকে বলতো যে তাদের ভাস্তির সঙ্গে আমার বিয়ে দেবে, বিশ্বাস করো আমি কখনোই তোমাকে আমার বাসায় নিয়ে যেতাম না। আমি তোমাকে নিয়ে ওই দূর কোথাও চলে যেতাম। শুধু শুধু তোমাকে আমার জন্য এতটা এতটা কষ্ট করতে হয়েছে, কষ্ট সহ্য করতে হয়েছে। জানো নিয়া, আমার মা না, আমার মা তোমাকে নিয়ে অনেক বাজে কথা বলছে, অনেক খারাপ কথা বলছে, কিন্তু আমি কখনো বিশ্বাস করি নাই। কারণ আমার সবসময় আসতে ছিল যে না, হাত যাই হোক আমার নিয়ে কখনোই আমাকে ঠকাবে না। কারণ ও আমাকে ভালোবেসে বিয়ে করছে, ভালোবেসে আমার হাত ধরে ওর ফ্যামিলি ত্যাগ করে আমার সঙ্গে চলে আসছে। ও কখনোই আমার সঙ্গে বেইমানি করবে না। বিশেষ করে এই 10 বছর না, এই 10 বছর পূর্বশে থেকে আমি অনেক কষ্ট করছি, অনেক কাজ করছি। প্রত্যেকটা সময় আমি তোমাকে মিস করছি, কিন্তু কিছু করতে পারি না। হয়েছে, আমার তো কিছু করার নাই, আমি তো চাইলেও আর কিছু করতে পারবো না। তবে হানিয়া, এর একটা ফয়সলা না আমি করেই ছাড়বো। আমি আজকে দেশে চলে আসছি না, আমি না আমার পরিবারের বাবা মা কাউকে আমি জানাইনি, না জানাই চলে আসছি। আর তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেছে। বলে না উপর আল্লাহ ছাড় দেয়, কিন্তু কখন ছেড়ে দেয় না। আজকে আমি তোমাকে ওই বাসায় নিয়ে যাবো। বাসায় নিয়ে যাওয়ার পর তাদেরকে জবাব চাইবো যে তুমি আমার ওয়াইফের সঙ্গে এই কাজ কেন করছো। যদি ওরা আজকে ভালো বলে জবাব দেয় তো ভালো কথা, আর তা না হলে না, আমিও আজকে ওই বাসা থেকে তোমাদের হাত দুটো ধরে বেরিয়ে আসবো। চলো নিয়ে, চলো, ঠিক করে।